নাটকের শুরুতে আমরা দেখতে পাই সুজিকে, যে কিনা একটি গাড়ির ভেতরে তন্দ্রাচ্ছন্ন হয়ে বসেছিল এবং সেই মুহূর্তে তার মনে পড়ে যাচ্ছিল 5 বছর আগের সেই দিনটি, যেদিন সে এক অচেনা ব্যক্তির সাথে একটি রাত কাটিয়েছিল এবং এই ঘটনার পরিণতিতে বর্তমানে তার 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম এমি। ঠিক তখনই সেই গাড়ির চালক ইচ্ছা করে প্রচণ্ড জোরে ব্রেক কষে, যার ফলে ছোট শিশু এমি আঘাত পায়। কিন্তু চালকের তাতে কোনো ভাবান্তরই হয় না, বরং চালক সুজিকে উদ্দেশ্য করে বলে যে নাটক করা বন্ধ করো, তোমাকে পরিবারের শুধু এবং শুধু প্রাণী সংক্রান্ত বাগদানের জন্যই আনা হয়েছে, আর অন্য কোনো কারণে নয়। তাছাড়া এই বাচ্চাটার তো কোনো বাপের ঠিকানাই নেই, যার কোনো খবরই কারো জানা নেই, তাই এমন একটি বাচ্চাকে এই পরিবার তো কখনো মেনে নেবে না। তাই এটাই ভালো হবে যদি এই বাচ্চাটা বাড়ির বাইরেই থাকে। আর এই সমস্ত কথাগুলো শুনে এমির প্রচণ্ড রাগ হয়ে যায় যে সে আমার আম্মাকে এমন কথা কেমন করে বলতে পারে। এবং যখন সেই চালক সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ঠিক তার উপর একটি কাকের মল এসে পড়ে, যার কারণে তার রাগ আরও বেড়ে যায়। এবং এই সমস্ত ঘটনাগুলো আসলে এমির কারণেই ঘটছিল, কারণ এমি যখনই কোনো কিছুকে অভিশাপ দেয় তখন সেই অভিশাপ সত্যি সত্যি ফলে যায় এবং সেই ব্যক্তির সাথে সত্যিই খারাপ কিছু ঘটে যায়। কিন্তু অন্যদিকে এই সমস্ত ঘটনার সমস্ত দোষ সুজির ওপর এবং এমির ওপর চাপানো হতে থাকে, অথচ সুজি এমিকে বুঝিয়ে বলে যে এভাবে নিজের অতিমানবীয় ক্ষমতার অপব্যবহার করা তার একদমই উচিত নয়। তখন এমি বলে যে আম্মা, আমি তো এগুলো করতে চাইনি, কিন্তু ওই আন্টি আপনাকে এত বাজে কথা বলছিল, তাই আমি কিভাবে চুপ করে থাকতে পারতাম। তবে আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো এমনটি করব না। এদিকে সেই চালক যখন প্রচণ্ড রাগে বাড়ির ভেতরে প্রবেশ করে তখন দাদি সেই চালকের কাছে সব জানতে চায়। তখন চালক বাড়িয়ে বাড়িয়ে বলতে শুরু করে যে কিভাবে সে যখন বাড়ির ভেতরে প্রবেশ করছিল তখন তার সাথে কি কি ঘটেছিল, এবং এই সমস্ত কিছু ওই বাচ্চার বাজে কথা বলার কারণেই হয়েছে। কিন্তু ঠিক তখনই সেখানে সুজি চলে আসে এবং সবাইকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই চালক নিজেই অত্যন্ত অভাগা প্রকৃতির, তাই তার সাথে তো খারাপ জিনিস হওয়াই স্বাভাবিক। তখন চালক বলতে শুরু করে যে আমি তো এই বাচ্চার কথা বলছিল। আর দাদি যেইমাত্র এমিকে দেখতে পায় অমনি তার প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে সুজির কাছে জানতে চায় যে এটা কি তোমার মেয়ে। আর সুজির মুখে হ্যাঁ শোনার পর দাদির রাগের আর কোনো সীমা থাকে না যে সে কিভাবে আমাদের পরিবারের অনুমতি ছাড়া এমন কাণ্ড ঘটিয়ে ফেলল, তাও আবার কোনো বুনো মানুষের সাথে। আর এমন কথা বলতে বলতে সে একটা লাঠি দিয়ে সুজিকে মারতে যায়। ঠিক তখনই সুজি সেই লাঠিটি শক্ত করে ধরে ফেলে এবং এমি নিজের ক্ষমতার ব্যবহার করে, যার ফলে সেই লাঠিটি টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এবং এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই শকড হয়ে যায়, কারণ সেই লাঠিটি সাধারণ কোনো লাঠি ছিল না, বরং সেটি অত্যন্ত দামি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যা ভেঙে ফেলা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। এবং পুরো দেশের মধ্যে এই ধরনের মাত্র 2টি লাঠিই রয়েছে, যার একটি রয়েছে দাদির কাছে এবং অন্যটি রয়েছে কিম পরিবারের কাছে। এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা অন্য একজন আন্টি চিৎকার করে বলতে শুরু করে যে কেউ এখানে একটি কথাও বলবে না, এই মেয়েটি আমাদের বাড়িতে চরম দুর্ভাগা হয়ে এসেছে। তোমরা কেউ ভুলে যেও না যে এই মেয়েটির কারণেই সেদিন তোমাদের ভাইয়ের প্রাণ গিয়েছিল, আর ঠিক এই কারণেই আমি একে কাজে পাঠিয়েছিলাম, যাতে সেখানে গিয়ে সে একটু পবিত্র হয়ে আসতে পারে, যাতে এর কালো ছায়ার আমাদের ওপর না পড়ে। কিন্তু এখানে তো সে আরও বড় ভুল কাজ করে এসেছে এবং যার ফল আমাদের এত বছর পর ভোগ করতে হচ্ছে। ঠিক তখনই সুজি বলতে শুরু করে যে আমার তো এটাই বলা উচিত যে এত বছর পর আমাকে আপনাদের সহ্য করতে হচ্ছে, আপনাদের সাথে এসে দেখা করতে হচ্ছে। তখন দাদির প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে বলতে শুরু করে যে তোমার গলা আজকাল একটু বেশি চড়ে গেছে, তাই তোমাকে তো এখন হুঁশ এবং আওয়াজে ফিরিয়ে আনতে হবে। এমন কথা বলে সে চালককে আদেশ দিয়ে দেয় যে ওই বাচ্চাকে মেরে মেরে এতটাই কাঁদো যাতে সে চিৎকার করতে শুরু করে। কিন্তু কেউ কিছু করার আগেই আমরা সেখানে মিস্টার শুভকে দেখতে পাই, যিনি সুজির সাবেক প্রেমিক, এবং শুভর সাথে সেখানে আরও একজন ব্যক্তি আসে, যাকে দেখে সুজি মনে মনে ভাবতে শুরু করে যে একে কোথায় যেন দেখেছি। আর দাদির সাথে সবাই চলে যায় শুভকে স্বাগত জানাতে। আর যখন দাদি শুভকে ভালোবাসার সাথে তার নামে ডেকে ওঠায় তখন মোর আগের চোটে বলে ওঠে যে একটু সম্মান দিয়ে কথা বলুন, কারো এত স্পর্ধা হওয়া উচিত নয় যে সে আমার বড় ভাইয়ের নাম ধরে ডাকবে, বরং তাকে তরুণ মাস্টার বলে ডাকুন। যার পর সবাই তাকে মাস্টার বলে ডাকতে শুরু করে এবং বাড়িতে সাদর অভ্যর্থনা জানায়। এখন শুভ তো ভালোভাবেই জানতো যে এই পরিবারের 2জন কন্যা রয়েছে, যাদের মধ্যে একজন অবিবাহিত রয়েছে এবং সে হলো সুজি, তাই সে সুজির সাথেই নিজের বিয়ের সম্পর্ক পাকা করে দেয়। আর এই কথা শোনার সাথে সাথেই মো চিৎকার করে বলে ওঠে যে না, এটি কখনোই সম্ভব হতে পারে না, এই মেয়েটি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর শুধু মোই নয়, বরং দাদিও শুভকে বোঝাতে শুরু করে যে সুজি তোমার কোনো দিক দিয়েই যোগ্য নয়। তাছাড়া সে তো একটি সন্তানের মা, নিজেও জানে না যে ওই বাচ্চার আসল পিতাকে, তাই এমন অসম্মানিত নারীকে নিজের স্ত্রী বানানো কোনো ক্রমেই ঠিক হবে না। কিন্তু ঠিক তখনই এমি জোর দিয়ে বলতে শুরু করে যে আম্মা, এই আঙ্কেলকে তো দেখতে ভীষণ সুন্দর লাগছে, কেন আপনারা দুজনে বিয়ে করে নিচ্ছেন না এবং একে আমার বাবা বানিয়ে দিচ্ছেন না। এমির এই কথা শুনে শুভ মৃদু হাসতে শুরু করে এবং অন্যদিকে সেখানে লাশি উপস্থিত থাকে, যিনি সুজির বোন। সে শুভকে উদ্দেশ্য করে বলে যে দাদি একদম ঠিক বলছেন,
আপনি জানেন না আমার বোনের জীবনটা কতটা সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে। সে একজন একা মা এবং নিজের মেয়েকে লালন পালন করার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তখন শুভর প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে লাশিকে উদ্দেশ্য করে বলে যে তুমি আসলে কে এবং তোমাকে মাঝখানে কথা বলার অনুমতি কে দিয়েছে। যার পর মোর রাগের চোটে লাশিকে পাশে সরে যেতে বলে এবং লাশির মুখ একদম বন্ধ হয়ে যায়। এদিকে এই সমস্ত কথা শুনে সুজি বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং সে বলে যে আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে ফেলেছে তখন আমার মনে হয় আমার সেবাও তোমার পছন্দ হয়েছে, কিন্তু আমাকে নিয়ে তোমার কী ধারণা। এই কথা শোনার সাথে সাথেই মোরও প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে বলে যে বাজে কথা বলা বন্ধ করো, তোমাদের এই বিয়ে কোনোভাবেই হতে দেব না এবং আমি এটা হতে দেব না। কিন্তু শুভর একটা ইশারাই যথেষ্ট ছিল মোকে শান্ত করার জন্য, আর মো শুভকে বলছিল যে সে এবং সুজি ইতিমধ্যেই বাগদত্তা। এই কথা শুনে সুজি পরিষ্কার জানিয়ে দেয় যে সে সেই বাগদত্তা অনেক আগেই ভেঙে দিয়েছে, তবে মনে হচ্ছে মোরা জন্য একটি আনুষ্ঠানিক নোটিশের ভীষণ প্রয়োজন রয়েছে, যা সম্ভবত তুমিই প্রদান করতে পারো, কেননা তোমাকেই এই পরিবারের প্রধান মনে হচ্ছে। আর সে শুভকেই আদেশ দিচ্ছিল। তখন শুভ মোর কাছে জানতে চায় যে তুমি কেন সুজির সাথে বাগদান ভাঙতে চাও। তখন মো বলে যে কারণ আমারও শরীর পছন্দ নয় এবং মুখও পছন্দ নয়, আর এই কারণ শোনার সাথে সাথেই দাদির প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে বলে যে তুমি কেমন কথা বলছো, তোমার কি একটুও লজ্জা করছে না? এখনই হাঁটু গেড়ে বসে ক্ষমা চাও। কিন্তু শুভ সুজির সাথে এমন কিছু করায় না, বরং শুভ সুজির কাছে এগিয়ে যায় এবং এমন কিছু কথা বলে যার ফলে সুজির মনে বিদ্যুতের মতো চমকে ওঠে যে এই সেই ব্যক্তি যার সাথে সুজি 5 বছর আগে একটি রাত কাটিয়েছিল এবং শুভরও এই সমস্ত কথা ভালোভাবে মনে ছিল। তাই সে জেনে শুনে এই কথাটি বলেছে এবং এই কারণেই সে সুজিকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। কেননা লাশিও তো একা, সেও তো বিয়ে করতে পারত, তাহলে শুধু সুজি কেন? আর তখনই শুভ পকেট থেকে আংটি বের করে সুজির আঙুলে পরিয়ে দেয়, যার অর্থ দাঁড়ায় যে সুজি এবং শুভর মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিন্তু অন্যদিকে মোরা প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে সুজিকে সতর্ক করতে শুরু করে। শুভ তখন বলে যে একটু সম্মান দিয়ে কথা বলো, এখন সে মর্যাদায় তোমার চেয়ে উপরে রয়েছে এবং হ্যাঁ, আর কখনো আমার নাম ধরে ডাকবে না। ওই সবার যাওয়ার পর দাদি সুজির ওপর চিৎকার করতে শুরু করে যে শেষ পর্যন্ত তুমি ওই বেচারা কিমকে প্রলুব্ধ করেই নিলে, তুমি নিজেকে আসলে কি ভাবো? আর এমন কথা বলে দাদি, আন্টি এবং লাশি 3 জনে মিলে সুজির ওপর আক্রমণ করতে শুরু করে। তখন এই কথার জবাব এমি তাদের দেয় যে কেন আমার কাছে এত সুন্দর বাবা আছে এবং আম্মার কাছে এত সুন্দর স্বামী আছে, তাই বুঝি তোমাদের সহ্য হচ্ছে না? তখন আন্টি রাগের চোটে এমির ওপর হাত তুলতে যায়, কিন্তু ঠিক তখনই আন্টির হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। আর লাশি তখন বলে যে দেখো সুজি, বিয়ের সম্পর্ক তো তৈরি হয়ে গেছে, কিন্তু এর কোনো সম্ভাবনাই নেই যে তোমাদের এই বিয়ে আইনগতভাবে বৈধ হবে, তাই নিজেকে খুব বড় কিছু ভেবো না, কেননা তোমার মতো মেয়েরা এই পরিবারের বধূ হতেই পারে না। তখন সুজি তাকে উদ্দেশ্য করে বলে যে দেখো লাশি, তোমার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসো, এখানে স্বয়ং শুভ আমাকে বেছে নিয়েছে, তুমিও তো একা ছিলে, এমনকি আমি তো একটা বাচ্চার মা, আমাকে তো এমনিতেই সবার আগে প্রত্যাখ্যান করা উচিত ছিল, তাহলে নিশ্চয়ই সে আমার মধ্যে বিশেষ কিছু দেখেছে এবং তোমার মধ্যে কিছুই দেখেনি। এমন কথা বলে সে মোক্ষম জবাব দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। আর যেহেতু এমি তার ক্ষমতার ব্যবহার করেছিল, তাই দাদি যখনই কিছু বলছিল তখনই তার মুখ থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছিল। আর অন্যদিকে সুজি তার নতুন বাড়িতে স্থানান্তরিত হয়ে যায়, যে বাড়িটি নিজে সুজি পছন্দ করেছিল, কিন্তু সেই বাড়ির দামের দরদাম তার বন্ধু হান করেছিল। হান বলতে শুরু করে যে এই বাড়িটি সত্যিই অনেক ব্যয়বহুল, অনেক দরদাম করার পর এর দাম অনেকটাই কমলো। তখন সুজি বলে যে আমি জানি, কিন্তু তাতে কি যায় আসে, আমি আমার জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে চাই এবং আমি এমন একটি বাড়িতে থাকতে চাই যা আরামদায়ক এবং শান্তিপূর্ণ হয়। আর এই সেই বাড়ি যা প্রথম দেখাতেই আমি পছন্দ করে নিয়েছিলাম। আর এর সাথেই সে হানকে মো এবং শুভর ব্যাপারে সমস্ত তথ্য খোঁজ নেওয়ার কথা বলে। এই কথা শুনে হান বলতে শুরু করে যে এখানে এসেই তুমি দুজন পুরুষের পেছনে তদন্ত শুরু করে দিয়েছ। সুজি তাকে রাগী দৃষ্টিতে তাকায়। তখন সে বলে যে ক্ষমা করবেন ম্যাডাম, আপনার কাজ এক্ষুনি হয়ে যাবে। আর সুজি এমিকে নিয়ে তার বেডরুম দেখানোর জন্য চলে যায়। আর এরপরেই তারা ঘরের জিনিসপত্র আনপ্যাক করতে শুরু করে। ঠিক তখনই লাসির ফোন চলে আসে এবং সুজি তার ফোন রিসিভ করে পাশেই রেখে দেয়। আর লাসি সুজিকে শোনাতে শুরু করে যে তোমার হয়তো মনে হচ্ছে ওই আংটি এখন তোমার হাতে আছে, মানে তুমি মো পরিবারের বধূ হয়ে যেতে পারো, কিন্তু আমি তা হতে দেব না। কেন না এক না একদিন তোমার আসল চেহারা সবার সামনে আসবেই এবং তুমি তো কেবল একজন বিকল্প মাত্র। বাস্তবে আমি ওই বাড়িতে বিয়ে করে যাব। কিন্তু এর মাঝেই সুজি ফোন কেটে দেয় এবং লাসির প্রচণ্ড রাগ হয়ে যায় যে সে আমার কথা শুনল কি শুনল না। ঠিক তখনই জি সেখানে চলে আসে, যিনি সুজির আসল ভাই। সে লাসিকে সতর্ক করতে শুরু করে যে সে যেন সুজির জীবনে কোনো সমস্যা তৈরি না করে, বিশেষ করে সুজি এবং শুভর মাঝে। আর লাসি এমন ভান করতে শুরু করে যেন সে কিছুই বুঝতে পারছে না। তখন জি বলে যে নিজের সীমানা পার করার কোনো প্রয়োজন নেই, তুমি এই শান পরিবারের দত্তক নেওয়া মেয়ে আসল মেয়ে নন। সুজি এই পরিবারের আসল কন্যা, তাই নিজের সীমানায় থাকো, নতুবা আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর রাগের চোটে সে সেখান থেকে লাসিকে তাড়িয়ে দেয়।
ততক্ষণে সে সুজিকে একটা মেসেজও করে দেয় যে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, এমনকি টাকার দরকার হলেও আমাকে মেসেজ করে দিও। আর সুজি তখন তার কাছে 1,00,000 ইয়েন টাকা চায়। জি ভালোভাবেই জানত যে সুজি এর চেয়েও বেশি পাওয়ার যোগ্য, আর সে সুজির অ্যাকাউন্টে 1,00,000 ইয়েন বা তার চেয়েও বেশি টাকা ট্রান্সফার করে দেয়, এই বলে যে এই টাকা ফিরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যেভাবে খুশি ব্যবহার করতে পারো, এবং যদি আরও টাকার প্রয়োজন হয় তবে চাইতে পারো। আর সুজির তখন উপলব্ধি হয় যে জি সত্যিই খুব ভালো মানুষ। এদিকে সুজি এমিকে কিন্ডারগার্টেন ছাড়তে যাওয়ার পথে দেখতে পায় যে রাস্তায় শুভ দাঁড়িয়ে আছে, এবং এমি সাথে সাথে তাকে ড্যাডি বলে ডেকে তার কাছে ছুটে যায়। সুজি এই প্রথমবার দেখল যে এমি হান ছাড়া অন্য কারো সাথে এত সুন্দরভাবে এবং হাসি খুশিভাবে মেলামেশা করছে। আর শুভ যখন সুজিকে দেখতে পায় তখন সে জেনে শুনে তার কোটের বোতাম বন্ধ করতে শুরু করে। সুজি মনে মনে বলে যে এই লোকটা জেনে শুনে সব করছে, এর কি মনে হয় আমি সত্যিই এর শরীরে টানে এর কাছে এসেছিলাম। আর তখন সে এমিকে ডেকে নেয় যাতে স্কুলের প্রথম দিনে তাদের দেরি না হয়ে যায়, এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। যাওয়ার সময় এমি তাকে বাই ড্যাডি বলে, আর এই কথা শুনে সহকারীর তো চোখ কপালে উঠে যায় যে সেই বাচ্চা তাকে বাই ড্যাডি বলে ডাকলো, তা তো ঠিক আছে, কিন্তু মিস্টার শুভর প্রতিক্রিয়া এত শান্ত কেন, সে কেন হাসছে? আর সহকারীর মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এদিকে আমরা জানতে পারি যে এই বাড়িটি আসলে শুভর নিজেরই ছিল, কিন্তু যখন সে জানতে পারল যে সুজি এবং এমি এখানে থাকবে তখন সে বাড়িটি বিক্রি করে দেয়। কেননা এটি তার অন্যতম প্রিয় একটি বাড়ি, কেননা এখানকার পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। সহকারীও বুঝতে পারে যে এই তরুণী এবং সেই বাচ্চাটি শুভর জীবনের অত্যন্ত বিশেষ স্থানে রয়েছে, তাই তাদের এত ভালো আপ্যায়ন করা হচ্ছে। এদিকে সুজি এমিকে নিয়ে স্কুলের বাইরে এসে পৌঁছায়, এবং সেখানকার নিরাপত্তা রক্ষী তাদের দেখে আটকে দেয় এবং তাদের বিচার করতে শুরু করে। সে বলতে শুরু করে যে না জানি এই ধনাঢ্য এলাকায় এরা কোথা থেকে এসে হাজির হয়েছে। আর সে জেনে শুনে সুজিকে পুরো স্কুলের মাসিক ফি এবং অন্যান্য খরচের কথা বলতে শুরু করে, যাতে সুজি হিসাব করে স্কুলে ভর্তি করাতে পারে। তখন সুজি বলে যে ঠিক আছে আমি জানি, আপনি সাইডে সরুন। তখন নিরাপত্তা রক্ষী বলে যে আমি জানি মানুষ এখানে ঘুরতে আসার জন্য এবং বন্ধুত্ব পাতার নামে চলে আসে, কিন্তু আমরা এভাবে যে কোনো একে ভেতরে ঢুকতে দিতে পারি না। তাছাড়া এখানে শুধু অভিজাত এবং মর্যাদাপূর্ণ মানুষেরাই আসে, যাদের অভিভাবকরা এই স্কুলে পড়ার খরচ বহন করতে পারে। আর তোমাকে দেখে তো মনে হয় না যে এসব তোমার দ্বারা সম্ভব, এমন কথা বলে সে একটু বেশি কথা বলে ফেলে। এখন সে কি আর জানে যে সুজির চিফ মিনিস্টারের সাথে জানাশোনা রয়েছে, কিন্তু আপাতত সুজির সেই ক্ষমতা কি আর কাজে দেবে? ঠিক তখনই সেখানে লাসি এসে উপস্থিত হয়, যিনি স্বাভাবিকভাবেই এসেই সুজিকে টিপ্পনি কাটতে শুরু করেন। আর লাসিকে দেখা মাত্রই নিরাপত্তা রক্ষী তাকে চিনে ফেলে যে সে শান পরিবার থেকে এসেছে, তাই সে তার সাথে অত্যন্ত আদব কায়দার সাথে কথা বলতে শুরু করে এবং খুব ভালোভাবে খাতিরদারি করতে থাকে। তখন লাসি বলতে শুরু করে যে দেখুন, আমি আজ এখানে প্রধান অতিথি হয়ে এসেছি, তাই আমি চাই না যে আমার ঢোকার সাথে সাথে এমন কিছু মানুষ ভেতরে প্রবেশ করুক যারা আমাদের মানদণ্ডকে কখনোই মেলাতে পারবে না। আর সেই নিরাপত্তা রক্ষী সুজিকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। সুজি তখন তাকে বলে যে প্রথমত তুমি এটা নির্ধারণ করার কেউ নন যে আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। আমি আমার বাচ্চার ভর্তি করাতে এসেছি, তোমার সাথে আজে বাজে কথা বলার জন্য আসিনি। আর কিছু মানুষের কথা যদি বলো তবে তারা তো শুধু ভুয়া তকমা লাগিয়ে ঘুরে বেড়ায়। আর এই কথা শোনার সাথে সাথেই লাসির প্রচণ্ড রাগ হয়ে যায়, কেননা সে বুঝে যায় যে সুজি তাকেই টিপনি কাটছে। আর সে সুজিকে গালিগালাজ করতে শুরু করে। আর তা শুনে এমি বুঝতে পারে যে এই মন্দ মহিলাটি আম্মার ওপর চিৎকার করছে, এবং সাথে সাথেই এই আঙ্কেলও। তাই সে নিজের ক্ষমতার ব্যবহার করে, যার ফলে ওই আঙ্কেলের ফোন থেকে জোরে গান বাজতে শুরু করে এবং আঙ্কেলের প্যান্টও নিচে নেমে যায়, যার ফলে তার স্পাইডারম্যানের লাল রঙের অন্তর্বাস খুব পরিষ্কারভাবে সবার সামনে চলে আসে। আর এখানেই শেষ নয়, বরং লাসির স্কার্টও নষ্ট হয়ে যায়। সুজি বুঝে যায় যে এই সমস্ত কাণ্ড এমিই করছে। আর গাড়ির ভেতরে বসে শুভ খুব শান্তভাবে এই সমস্ত কিছু দেখতে থাকে, এবং সুজি যেইমাত্র তার দিকে তাকায় সে সুজিকে দেখে খুব ভালোবাসার সাথে হাসতে শুরু করে। সহকারী তখন বলে যে আপনি চাইলে আমি গিয়ে ওদের সাহায্য করতে পারি যদি আপনার আদেশ থাকে, কিন্তু শুভ তা নিষেধ করে দেয়, কেননা সে জানে যে সুজি নিজেই একা সবকিছুর জন্য যথেষ্ট। এদিকে সেই নিরাপত্তা রক্ষী নিজের প্যান্ট তুলে সেখান থেকে পালিয়ে যায়, এবং লাসিও কিছু করতে পারে না। এরপর সুজি এবং এমি সেখান থেকে চলে যায়। এদিকে সুজি বাড়িতে বসে নিজের মেকআপ করছিল, এবং বেচারা এমি বারবার বায়না করছিল যে তাকে তার ড্যাডির সাথে দেখা করতে হবে, কিন্তু সুজি তাকে পরিষ্কার মানা করে দেয়। এমি বলে যে সমস্যা কোথায়, উনি তো পাশেই থাকেন, আমরা গিয়ে দেখা করতে পারি, তাহলে আমি আমার ড্যাডির সাথে খেলতে পারবো। সুজি বলে যে দেখো এমি, উনি তোমার ড্যাডি নন, এবং বারবার তাকে ড্যাডি বলা বন্ধ করো। তখন এমি মন খারাপ করে বলে যে সবারই ড্যাডি থাকে, তাহলে আমার কেন থাকতে পারে না? আর সে বারবার সেখানে যাওয়ার জন্য জেদ করতে থাকে, যার ফলে সুজির মনে পড়ে যায় যে তার তো শুভর সাথে ওই বিয়ের ব্যাপারেও কথা বলতে হবে, কেননা সুজির মতে শুভ তো শুধু তার সাথে বিয়ের ব্যাপারে ঠাট্টা করেছে। আর তাই সে এমিকে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। তখন এমি তার মায়ের মেকআপের প্রশংসা করতে শুরু করে, আর এই কথা শুনে সুজি জেনে শুনে খুব বাজেভাবে মেকআপ করতে শুরু করে। আর সে এই সমস্ত কিছু জেনে শুনে করে যাতে সেখানে গিয়ে শুভকে এবং পুরো পরিবারকে বিব্রত করতে পারে, কিন্তু সুজির মাথায় এর চেয়েও ভালো বুদ্ধি আসে।
সে বাড়ি যাওয়ার পরিবর্তে সোজা শুভর অফিসে চলে যায়, আর সহকারী তাকে দেখামাত্রই বুঝে যায় যে ম্যাডামের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা আছে। আর সেখানে পৌঁছাতেই সুজি শুভর কাছে প্রথম প্রশ্ন করে যে আমাকে কি সুন্দর দেখাচ্ছে। শুভ তখন বলে যে আমি তো শুনেছিলাম মেয়েদের মেকআপ ব্লাইন্ডনেস হয়, কিন্তু তোমার তো মনে হচ্ছে মেকআপের অন্ধত্ব রয়েছে। আর অন্যদিকে এমি বলতে শুরু করে যে আমার আম্মা প্রথমবার মেকআপ করেছে। আর শুভ খুব ভালোবাসার সাথে এমিকে নিজের কাছে ডেকে নেয়, যেখানে দুজনে একে অপরকে আই লাভ ইউ বলছিল। আর এই দৃশ্য সুজির পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না। সে এমিকে নিজের কাছে ডেকে নেয়, কিন্তু শুভ এমিকে সহকারীর সাথে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সুজি তাকে বোঝাতে শুরু করে যে তারা দুজন কেন বিয়ে করতে পারে না, এবং আশা করি ওই বাগদানের বিষয়টি শুধু মজার ছলে করা হয়েছিল। শুভ বলে যে আগে গিয়ে নিজের মেকআপ তুলে এসো। সুজি বলে যে না, আমি একটা জরুরি কথা বলছি, কথা না বলে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। শুভ বলে যে ঠিক আছে, মনে হচ্ছে আমাকেই তোমার সাহায্য করতে হবে। এমন কথা বলে সে সুজির দিকে এগিয়ে যায়। সুজি তাকে সতর্ক করে, কিন্তু সে কিছু করতে পারে না, এবং শুভ তাকে তুলে সোজা রেস্টুরেন্টে নিয়ে চলে যায়, যেখানে সে তার হাত পরিষ্কার করতে লাগে। এবং সুজি বিয়ের কথা বলে তাকে বাধা দিতে থাকে, কিন্তু শুভ তাকে একটানা চুম্বন করতেই থাকে, যতক্ষণ না সুজি নিজেই বিয়ের কথা বাদ দেওয়ার ওই আইডিয়াটি মাথা থেকে ঝেড়ে ফেলে। আর সুজির মনে তখনও এই বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিল না যে শুভই সেই ব্যক্তি যার সাথে সে 5 বছর আগে রাত কাটিয়েছিল। সে বাইরে যায়, এবং শুভ তাকে বলে যে পরের বার থেকে এমন মেকআপ করে বাইরে বেরোবে না। আর সুজি বলে যে দেখো, তুমি আমাকে শিখিও না যে কি করতে হবে আর কি না। আমি নিজের জিনিসপত্র ভালো করেই জানি, আর তোমার কথা যদি বলি তাহলে তুমি আমার সাথে বিয়ে করতে চাও, কেননা তুমি সন্তান জন্মদানে অক্ষম এবং আমার একটি সন্তান রয়েছে। শুভ তখন বলে যে তোমার মনে হচ্ছে শর্ট ড্রামা দেখার খুব শখ হয়েছে। দেখো, সাধারণ ব্যাপার হলো আমার বাড়ির লোকজন চায় আমি বিয়ে করি, আর তুমি আমার পছন্দ হয়েছ, তাই আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। একদম সোজা হিসাব। যখন ফ্রি হবে তখন আমাকে জানিয়ে দিও, তোমাকে ভিলায় নিয়ে যাব, দাদি এবং দাদার সাথে পরিচয় করিয়ে দেব, সাথে মায়ের সাথেও। আর এই কথা শুনে সুজি বলে যে দেখো, তুমি আমাকে তোমার স্ত্রী বানিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছো। আমি গ্রামে পড়ালেখা করেছি, আমি তো ভালো করে পড়াশোনা জানি না, আমি একজন অশিক্ষিত মানুষ, কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে শুভর কোনো সমস্যা ছিল না। সুজি বলতে শুরু করে যে শুধু এটুকুই নয়, আমার মধ্যে একটুও ভদ্রতা নেই, আর আমার পড়াশোনার কথা তো আমি আগেই বলেছি। আর হ্যাঁ, আমার মেজাজ ভীষণ খারাপ, আমি খুব রাগী, হতে পারে আমার সেই রাগ তোমার ওপরও এসে পড়তে পারে। শুভ বলে যে ঠিক আছে, তুমি আমাকে মারতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর সুজি তখন ক্লান্ত হয়ে পড়ে যে সে আর নিজের সম্পর্কে কত খারাপ কথা বলবে যা সে আসলে নয়। কিন্তু এই সমস্ত কিছুর পরেও শুভ এই সমস্ত কিছু মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এতটুকুর মধ্যে সে সুজির কাছাকাছি চলে আসে এবং তাকে বলে যে আমার সব কিছুই মান্য আছে, শুধু এটা মান্য নয় যে তুমি এই বিয়ে ভেঙে দিয়ে এখান থেকে চলে যাবে। সে প্রায় তাকে চুম্বন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সহকারী এমিকে নিয়ে সেখানে চলে আসে। আর এমি এসেই প্রশংসা করতে শুরু করে যে আম্মা আর ড্যাডা, আপনারা দুজন একসাথে কত সুন্দর লাগছে। যার পর তারা সোফায় বসে এবং শুভ সুজির হাত থেকে সেই আংটিটি খুলে নেয়। সুজি তো খুশি হয়ে যায়, কিন্তু শুভ সেই আংটির ভেতরে একটি লাল সুতো বেঁধে দেয়। সে এটিকে একটি গলার হার বানিয়ে তার গলায় পরিয়ে দেয় এবং এটিকে কখনো না খোলার জন্য সতর্ক করে দেয়। সুজি বলে যে দেখব, মন চাইলে খুলে ফেলবো, আমি কেন তোমার কথা শুনবো। তখন শুভ এমির কাছে জানতে চায় যে সে কি খেতে পছন্দ করে, এবং সে জেনে শুনে সুজিকে একটি অত্যন্ত ব্যয়বহুল রেস্টুরেন্টের কথা বলে, এবং সেটি এমন একটি রেস্টুরেন্ট যার জন্য 1 সপ্তাহ বা 1 মাস আগে থেকে বুকিং করে রাখতে হয়, নতুবা সেখানে আসন পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। এখন সুজির মনে হচ্ছিল যে শুভকে এই কথাটি এড়িয়ে চলতে হবে, যাতে সে বলতে পারে যে সে এর যোগ্য নয় যদি সে তার ইচ্ছা পূরণ করতে না পারে। কিন্তু শুভ তখন রেস্টুরেন্টের কর্মীকে ডেকে পাঠায়, আর ঠিক তখনই সহকারী এসে যায় এবং সে সহকারীকে গিয়ে শেফকে অনেকগুলো অর্ডার দেওয়ার জন্য বলে দেয়। এই কথা শুনে সুজি অবাক হয়ে যায় এবং সে বুঝে যায় যে এই মানুষটির যোগাযোগ এত দূর পর্যন্ত যে সে পুরো রেস্টুরেন্টটাই বুক করে নিতে পারে। একই সাথে সে সহকারীকে এও বলে যে বাইরে বিশেষ ব্যানার লাগাতে যেন ভুলে না যায়, যেখানে কুকুর এবং লাশিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। আর এই কথা শুনে সহকারীর নিজেরই হাসি পেয়ে যায় এবং সে অবাকও হয়। আর এরপরে আমরা সেই রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে লাসি এসে উপস্থিত হয় এবং সেখানকার কর্মীরা লাসিকে দেখামাত্রই আটকে দেয়। লাসি বলে যে আমি তো কয়েক মাস আগেই বুকিং করে রেখেছি এবং আমার এখানে একটা মিটিং আছে। তখন কর্মী বলে যে ক্ষমা করবেন, আপনার মিটিং বাতিল করা হয়েছে। আর হ্যাঁ, এই ব্যানারটি আপনি পড়ে নিতে পারেন, যেখানে লেখা আছে কুকুর এবং লাশিদের প্রবেশ নিষিদ্ধ। এই কথা শুনে লাশির মাথা খারাপ হয়ে যায় যে কুকুর এবং বিড়াল লেখা তো ঠিক আছে, কিন্তু সে কে যে এখানে বিশেষভাবে লাশির নাম লিখে রেখেছে। তাই সে বলতে শুরু করে যে আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলতে চাই, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। কর্মী বলে যে দেখুন, জোর জবরদস্তি করা বন্ধ করুন, আজ এখানে সব কিছু সংরক্ষিত রয়েছে, আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর যদি আপনি জোর করেন তবে আমাকে নিরাপত্তা রক্ষীদের ডাকতে হবে, যারা আপনাকে এই রেস্টুরেন্ট থেকে 3 মিটার দূরে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসবে। আর এই কথা শুনে লাসির অহংকার আরও আঘাত পায়,
আর এরপরে লাসি কোনো মতে বাড়িতে রান্না করা সাধারণ খাবার দাবার নিয়ে দাদির কাছে চলে আসে, যাকে দেখে দাদির প্রচণ্ড রাগ হয়ে যায় এবং যথারীতি তখনও এমির ক্ষমতা তাদের ওপর কাজ করছিল এবং তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন দাদি তার কাছে জানতে চায় যে এমনটা কেন হচ্ছে। তখন লাসি জানায় যে এই সমস্ত কিছু সুজির কারণেই হচ্ছে, সে দেখুন আমার নামের ব্যানার বাইরে লাগিয়ে রেখেছে। এই কথা দেখা মাত্রই দাদির আগের চোটে সমস্ত খাবার মাটিতে ফেলে দেয় এবং এর সমস্ত দোষ লাসির ওপর চাপিয়ে দিয়ে বলে যে সমস্ত ভুল তোমার, তুমি দেখতে সুন্দর নও বা আকর্ষণীয় নও। যদি তুমি হতে তাহলে সেদিন ওই সুহ তোমাকে বেছে নিত, সুজিকে নয়, যার ইতিমধ্যে একটি সন্তান রয়েছে। আর এই কথা শোনার পর লাসির প্রচণ্ড রাগ হয়ে যায় যে শেষ পর্যন্ত আমাদের দুজনের তুলনা করা হলো এবং মানুষ এখনও সুজিকে উঁচু স্থান দিচ্ছে। এরপরে রাত হয়ে যায় এবং তারা বাড়িতে ফিরে এসে রাতের খাবার খেতে বসে। আর সেই সময় সুজি এমিকে দ্রুত গিয়ে ঘুমানোর জন্য বলছিল। এমি তখন সুহর কাছে অভিযোগ করতে শুরু করে যে যদি আপনাদের এতক্ষণে বিয়ে হয়ে যেত তাহলে আমরা সবাই এক ছাদের নিচে একসাথে থাকতে পারতাম। আর সুজি এমিকে এমন কথা বলতে নিষেধ করে দেয়। পরের সকাল হতেই সুহ এমির সাথে ধাঁধা সমাধান করছিল। কে হেঁটে হেঁটে ওই মন্দিরে দুবার যেতে বলেছে যে মন্দিরে 1000-এর বেশি সিঁড়ি রয়েছে। আর এত কিছু করার পর সে আগামী কিছুদিন হাঁটতে পারবে কি পারবে না তার কোনো ঠিক নেই। কিন্তু সুহর এইসবে কোনো যায় আসে না। ঠিক তখনই দাদার ফোন চলে আসে এবং দাদা এমির আওয়াজ শুনতে পায়। আর দাদা খুশি হয়ে যায় এবং সাথে সাথে গাড়ি বের করে নিজের নাতনির সাথে দেখা করার জন্য চলে আসে। আর দাদা এসেই এমিকে খুব ভালোবাসার সাথে আদর করতে লাগে। এমি জিজ্ঞেস করে যে আপনি কে? তখন দাদা বলে যে আমি তোমার পরদাদা। আর সুহ এমিকে নিজের কাছে বসিয়ে নেয় এবং নিজের দাদাকে বলে যে আপনি একটু দম নিলে ভালো হতো। দাদা বলে যে আমি দম নেব। আমরা তোমাকে কত জন্ম থেকে বিয়ে করার জন্য বলছি, আর তুমি বিয়ে করার জন্যই রাজি হচ্ছ না। আমার তো মনে হয়েছিল তোমার কোনো গোপন প্রেমিকা আছে, যার কোনো খোঁজও আমি পাচ্ছি না। তাই আমার পক্কা বিশ্বাস ছিল যে তুমি এই সহকারীকেই ডেট করবে। আর এখন হঠাৎ করে এসে আমি জানতে পারছি যে আমার এক পরনাতনী রয়েছে। তাহলে কি আমার খুশি হওয়া উচিত নয়? আমার তো খুশিতে পাগল হয়ে যাওয়া উচিত ছিল। অন্যদিকে সে এমির মার ব্যাপারে জানতে চায়। তখন সুহ তাকে জানায় যে সে রাতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে দেরিতে ঘুমাচ্ছে। আর অন্যদিকে সুহ সহকারীকে বলে দেয় যে দাদাকে ড্রপ করে আসতে। আর দাদা শিশুদের মতো চা ধরে বসে পড়ে যে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। সুহ বলে যে আপনার অস্কার জয়ী অভিনয় আমার খুব ভালো করেই জানা আছে, তাই দয়া করে এত নাটক করবেন না। আর দাদা তখন বলে যে এমি, তুমিও তোমার ড্যাডিকে বলো যে তুমি তোমার পরদাদা থেকে দূরে যেতে চাও না। সুহ বলে যে সে কিছু বলবে না, কেন না সে খেলছে, আপাতত তাকে বিরক্ত করবেন না। আর ঠিক তখনই একটি ছুরি উড়তে উড়তে এসে পড়ে, যেখানে সুজি চিৎকার করে বলছিল যে সকাল সকাল এত হইচই কে করছে, কে আছে যে আমার ঘুম ভাঙিয়ে দিল। আর ঠিক তখনই সুহ দাদাকে তার পুত্রবধূর সাথে পরিচয় করায়, যিনি হলেন সুজি। সুহ দাদাকে বোঝাতে শুরু করে যে সকাল সকালের রাগ নাকের ডগায় থাকে এবং সে খুব অল্পতেই রেগে যায়, তাই আপনাকে সহ্য করতে হবে। আর সুহ এমন আচরণ করে যেন সুজির সাথে থাকার তার বহু যুগের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সুজি যখন এমির কাছে আসে তার সুর একদম বদলে যায় এবং খুব মায়াবী ভঙ্গিতে কথা বলে। তখন এমি তার পরদাদার সাথে সুজির পরিচয় করিয়ে দেয়, যেখানে সুজি দাদাকে অভ্যর্থনা জানায় এবং বলে যে ক্ষমা করবেন, আমার দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে। এখন সুজি এটাই আশা করছিল যে দাদা হয়তো তার উপর চড়াও হবে, তাকে আদব কায়দা শেখাবে, তাকে নিয়মকানুন মেনে চলার কথা বলবে। কিন্তু দাদা উল্টো তার কাছে ক্ষমা চাইতে শুরু করে যে আমাকে ক্ষমা করো, আমার নিচু গলায় কথা বলা উচিত ছিল। যদি আমি জানতাম যে তোমার ঘুম এত হালকা তাহলে আমি কখনোই চিৎকার করতাম না। তাছাড়া তুমি তো দেরিতে ঘুমিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি কেন উঠলে? যাও গিয়ে আবার ঘুমিয়ে পড়ো। আর এই কথা শুনে সুজি অবাক হয়ে যায় যে এই পরিবারের কেউ কি একটুও স্বাভাবিক নয়। আর এরপরে দাদা এমিকে নিয়ে তার সাথে খেলার জন্য চলে যায়। অন্যদিকে সুজির মায়ের ফোন চলে আসে, যে ফোন করে তাকে খুব শোনাচ্ছিল। আর সুজি সেই ফোন স্পিকার অন করে রেখেছিল, যেখানে সে সুহকে বলে যে আপনি তো সব শুনেই নিয়েছেন। সুহ বলে যে হ্যাঁ, আমি সব পরিষ্কার শুনে নিয়েছি। আর আন্টির রাগ আরও বেড়ে যায়। সে বলতে শুরু করে যে মনে হচ্ছে তুমি নিজের সাথে না জানি কোন পুরুষ মডেল বা পাজকে রেখে দিয়েছ যে তোমার সাথে সাথে ঘুরছে। সুজি বলে যে তরুণ মাস্টার সুহ, আপনি তো সব শুনেছেন। আর সুহ বলে যে হ্যাঁ সুজি, আমি সব শুনে নিয়েছি। আর সুহর নাম শোনা মাত্রই আন্টির হাত কাঁপতে শুরু করে এবং সে ফোনটাও ঠিকমতো কাটতে পারে না, তার পুরো মুখ ফ্যাকাশে হয়ে যায়। এদিকে তখনই আঙ্কেল চলে আসেন এবং স্ত্রীর কাছে জানতে চান যে হঠাৎ তোমার কি হলো। আন্টি কিছু বলার আগেই আঙ্কেলের অফিসে ফোন চলে আসে যে সেখানে খুব বড় সমস্যা তৈরি হয়েছে। সমস্ত ঋণদাতারা একসাথে এসে নিজেদের টাকা দাবি করছে এবং সবাই আঙ্কেলকে প্রচুর ফোন করছে। আঙ্কেলের স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হতে থাকে। এত মানসিক চাপ নেওয়ার কারণে কেন না সবাই একসাথে তাদের $1 বিলিয়ন টাকা ফেরত চাচ্ছিল, যা পরিশোধ করা প্রায় অসম্ভব ছিল। আর ঠিক তখনই আন্টি সব কথা বলে দেয় এবং আঙ্কেল এই সমস্ত দোষ সুজির ওপর চাপাতে শুরু করেন যে এই সমস্ত কিছু সুজির কারণেই হচ্ছে। সুজি চাইলে আমাদের পরিবারকে সাহায্য করতে পারত, কিন্তু সে তা না করে আমাদেরও বদনাম করার পথ বেছে নিয়েছে। আর অন্যদিকে লাসি চলে আসে এবং আঙ্কেল লাসির কাছে জানতে চান যে সে এ পর্যন্ত কতটা অগ্রগতি করেছে। লাসি কিছুই বলতে পারে না।
আর ঠিক তখনই তার বাবা তাকে বোঝাতে শুরু করে যে যতক্ষণ না লাশি হয় মোরার সাথে, নয়তো শুভর সাথে নিজের সম্পর্ক এগিয়ে নিয়ে যায়, ততক্ষণ তাদের পরিবার কোনো সাহায্য পাবে না এবং এই পরিস্থিতি তাদের ধ্বংস করে দিতে পারে। তখন লাশি তাদের জানায় যে মোরর সাথে সে যোগাযোগ করতে পারছে না এবং শুভ তো তার দিকে ফিরেও তাকাতে চাইছে না। এই কথা শোনার সাথে সাথেই আঙ্কেল তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করেন এবং তার উপর চিৎকার করেন। আর এই মানসিক চাপ ও উত্তেজনার কারণে সুজির প্রতি লাশির রাগ আরও বহুগুণ বেড়ে যায়। কেননা এই সমস্ত পরিস্থিতির একমাত্র মূল কারণ সুজি, লাশির এমনটাই ধারণা। এদিকে যখন দাদা বাড়িতে আসেন তখন জোর করে যেমন করেই হোক মোকে বাড়ির ভেতরে ধরে আনা হয়। আর দাদা মোকে বলে যে দেখো, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এই সুযোগে তোমাকে সত্যি সত্যি বলতে হবে যে তুমি এমন কোনো কাজ করেছো যার কারণে শুভ এত বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। আর সে যেই মাত্র কিছু বলতে যায় সে একটি কথাও বলতে পারছিল না, কেননা তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। আর এই সমস্ত কিছু দেখে আঙ্কেল আন্টির মনে হতে থাকে যে সে হয়তো জেনে শুনে নাটক করছে, আর দাদারও তাই মনে হয়। তাই তারা ঐতিহ্যবাহী চিকিৎসককে ডেকে পাঠায়, যিনি পরীক্ষা করে জানান যে মোর ফেসিয়াল প্যারালাইসিস হয়ে গেছে, যে কারণে সে আর কথা বলতে পারবে না। তা ঠিক হতে সময় লাগবে এবং চিকিৎসা করাতে হবে। আর এই সমস্ত কিছু যখন শুভর শাস্তির কারণে হয়েছে তখন দাদা শুভকে ফোন করে এই সমস্ত কথা জানান। শুভ বলে যে দাদার সাথে খুব ভালো হয়েছে, মো তার কর্মের ফল পাচ্ছে। সে নিজের মুখ থেকে অনেক আজে বাজে কথা বের করতো না, এবার সে আর কোনো ভুলভাল কথা বলতে পারবে না। আর এই কথা শুনে দাদা শুভর সাথে একমত হতে শুরু করেন এবং ফোন কেটে মোরা ওপর চিৎকার করতে শুরু করেন যে তুমি কি শুভর বিরুদ্ধে কিছু বলেছ? আর তুমি কেমন করে বললে? মোরা তো নিজের মাথাতেই ঢুকছিল না যে সে তো শুভকে কেবল মনে মনে একবার গালি দিয়েছিল, আর তো কিছু বলেনি। কিন্তু এর কারণে শুভ কি তার চিকিৎসা করাতে রাজি হবে? আঙ্কেল আন্টি দাদার কাছে খুব মিনতি করতে থাকে যে দাদা আপনি শুভকে একটু বোঝান, শুভ যদি কারো কথা শোনে তবে সে একমাত্র আপনিই হতে পারেন। কিন্তু দাদা পরিষ্কার জানিয়ে দেয় যে শুভ বর্তমানে এই পরিবারের প্রধান এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাছাড়া এই গাধা মোকে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, বারবার একই ভুল করা চলবে না। আর নিশ্চিত করো যেন তোমরা শুভর চোখে ভালো হয়ে উঠতে পারো। এমন কথা বলে আঙ্কেল আন্টি তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুজি এবং এমি কেনাকাটা করার জন্য বাইরে বেরিয়ে পড়ে, যেখানে এমির কিছু খেলনা পছন্দ হয় এবং সে সেগুলো শুভর জন্য কিনতে চায়। এই বলে যে ড্যাডি তো আমাকে এতগুলো উপহার দিয়েছেন, তাই আমিও তাকে উপহার দিতে চাই। সুজি মনে মনে ভাবে যে এই বাচ্চাটা তো কোনো ভুল কথা বলছে না, তাই সে ওই টাইয়ের দাম জিজ্ঞেস করে। আর সেখানকার এক কর্মী খুব অহংকার ও ভাব নিয়ে সুজিকে জানায় যে ওই টাইয়ের ব্র্যান্ড হলো লক অন, যা তোমরা কখনো কিনতে পারবে না। তাই সে এমিকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে, কিন্তু এমি বলে যে না আম্মা, এই টাইটি খুব ভালো, আমরা ড্যাডার জন্য এটাই নেব। তখন সুজি সেই কর্মীকে টাইটি দেখানোর জন্য বলে, কিন্তু সেই কর্মী সুজিকে টাইটি ছুঁতেও নিষেধ করে দেয় এবং দূর থেকে দেখার কথা বলে। এই বলে যে যদি এই টাই নষ্ট হয়ে যায় তবে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর এমি তখন নিজের ক্ষমতার ব্যবহার করে, যার ফলে সেই কর্মীর হাত থেকে টাইটি সরাসরি বালতির ভেতরে পড়ে নষ্ট হয়ে যায়। সুজি এমিকে নিয়ে সেখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু সেই কর্মী জোর করে সুজিকে আটকে রাখে এবং সুজির কাছে ক্ষতিপূরণ দাবি করতে শুরু করে। সুজি বলে যে বাজে বকা বন্ধ করো, আমার কোনো ভুল নেই, ওইটাই তোমার হাত থেকে পড়েছে এবং তোমার কারণেই নষ্ট হয়েছে, তাই ক্ষতিপূরণও তোমাকেই দিতে হবে। কর্মী বলে যে আমাকে শেখাতে এসো না, তুমি এখানে এইটাই দেখতে এসেছো এবং তোমার কারণেই সব হয়েছে, তাই শাস্তি তোমাকেই পেতে হবে। কিন্তু সুজি তা অস্বীকার করে আর রাগের চোটে সেই কর্মী নিরাপত্তা রক্ষীদের ডেকে নেয়। আর সেই রক্ষীও সুজিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলতে শুরু করে। সুজি তাকে ভালোবাসার সাথে বোঝায়, কিন্তু কথা বলে সে বুঝতে পারে যে ওরা তার কথা শুনবে না। আর সুজি যখন বুঝতে পারে যে ওরা দুজনেই এক দলের, তখন সে এমিকে চোখ বন্ধ করতে বলে এবং রক্ষীদের সাথে শারীরিক লড়াই করে দেখিয়ে দেয় যে তার ক্ষমতা কম নয়। তখন সেই কর্মী বলে যে তোমার কি জানা নেই এই শোরুম কার মালিকানাধীন? যদি আসল মালিক এখানে চলে আসে তবে তোমাকে জেলে যেতে হতে পারে। সুজি বলে যে আচ্ছা, ওই ভুলের জন্য যা তুমি করেছ। আর কে এর মালিক? তখন সেই কর্মী জানায় যে মো পরিবার এটার মালিক। সুজি বলে যে তাহলে তো মো পরিবারের প্রধানকেই আসতে হবে। কর্মী বলে যে তুমি নিজেকে খুব বিশেষ কেউ ভেবো না যে প্রধান তোমার জন্য বিশেষভাবে এখানে চলে আসবেন। সুজি বলে যে না, এখন তো প্রধানকেই এসে আমার সাথে কথা বলতে হবে। কর্মী বলে যে তোমার কি এতটুকুও জ্ঞান নেই যে সে কে? তুমি তার সময় নষ্ট করার জন্য এখানে বসে আছো, আর যদি তার কাছে খবর পৌঁছায় তবে তুমি এই দেশ থেকেই উধাও হয়ে যাবে। সুজি বলে যে দেখা যাক কে উধাও হয় আর কে না, তাছাড়া আমি শুভকে খুব ভালো করেই চিনি। এই কথা শুনে কর্মী আরও চিৎকার করে বলে যে তুমি কে তাকে নাম ধরে ডাকার মতো, কিন্তু সুজি তাকে পাত্তাও দেয় না। ঠিক তখনই শুভ সেখানে এসে উপস্থিত হয় এবং বলে যে তুমি কে তাকে শেখানোর যে তার কি করা উচিত আর কি বলা উচিত। কর্মী শুভকে দেখা মাত্রই সম্মান জানাতে শুরু করে এবং কোনো রকম বিতর্ক বা ঝামেলা ছাড়াই সেই কর্মীকে চিরকালের জন্য কেবল ওই শোরুম থেকে নয় বরং সমস্ত শোরুম থেকে নিষিদ্ধা
করে বের করে দেওয়া হয়। এরপর শুভ সুজি এবং এমিকে নিয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে আসে, যার পর সুজি তাকে ধন্যবাদ জানায়। শুভ বলে যে শুধু ধন্যবাদ। সুজি বলে যে তোমার কি শুধু ধন্যবাদই মনে হচ্ছে? আমি তোমাকে এত দামিটাই উপহার দিলাম আর তুমি শুধু ধন্যবাদ শুনতে পাচ্ছ। ঠিক তখনই সুজির কাছে হানার ফোন চলে আসে, যিনি তাকে সাহায্য করার জন্য ফোন করেছিলেন। কিন্তু ঠিক তখনই আন্টি এসে হানার কাছ থেকে ফোন কেড়ে নেয়, যাতে সে সুজির সাথে ভালোভাবে কথা বলতে পারে। আর রাগের চোটে জিকে ফোন ফেরত দেওয়ার জন্য আন্টি বলে, আন্টি চুপচাপ তার কথা মেনে নিয়ে জিকে ফোন ফিরিয়ে দেয়। আর সুজি হানার কাছে জানতে চায় যে তুমি আমার সাথে এত ভালো কেন ব্যবহার করছো। জি বলে যে এ আবার কেমন প্রশ্ন, তুমি আমার বোন এবং আমি তোমার পাশে আছি, তোমার সাহায্য সব সময় করব। যার পর সে ফোন মাকে দেওয়ার জন্য বলে। আর আন্টি সুজির কাছে অনুরোধ করতে শুরু করে যে সুজি সমস্ত পুরনো কথা ভুলে গিয়ে বাড়ি ফিরে আসুক এবং সবার সাথে বসে ভালোভাবে কথা বলুক। সুজি হ্যাঁ বলে দেয় এবং তার এত দ্রুত হ্যাঁ বলা দেখে আন্টি চিন্তায় পড়ে যায় যে সে এত তাড়াতাড়ি কিভাবে রাজি হয়ে গেল। আর এদিকে ফোন কেটে যায়, কিন্তু আন্টি জিকে বোঝাতে শুরু করে যে জিরো সুজির পক্ষ এত নেওয়া উচিত নয়, কেননা সুজি কোনো ভালো মানুষ নয়, তার কারণেই জিরো ভাইয়ের মৃত্যু হয়েছে। জি বলতে শুরু করে যে আমার মাথায় কিছু ঢুকছে না। যদি আপনারা এটা না চান, তবে আপনারা কেন নিজে থেকে সুজিকে বাড়ি ডাকছেন? এই তো আপনি একটু আগে তার সাথে এত ভালোভাবে কথা বলছিলেন। আন্টি বলে যে দেখো, এই সমস্ত কিছু পারিবারিক সমস্যার কারণে আমাকে করতে হচ্ছে, নতুবা আমি ওই মেয়ের মুখও দেখতাম না। এরপর সুজি শুভকে জানিয়ে দেয় যে সে নিজের বাড়িতে যাচ্ছে পরিবারের লোকজনের সাথে দেখা করতে। শুভ চেয়েছিল সেও সুজির সাথে যাক, কিন্তু শুভর বুঝতে বাকি থাকে না যে বাড়ির লোকজন নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা তৈরি করবে। তাই সে সুজিকে বলে যে দেখো, আমি জানি, আমি ওদের সামলে নেব, তুমি ফিকির করো না। আর সে কাজে চলে যাওয়ার আগে সুজিকে বলে দেয় যে কোনো সমস্যা হলে অবশ্যই যেন সে তাকে ফোন করে। আর সুজি যেই মাত্র ভেতরে প্রবেশ করে, তখন সেই কর্মী যে প্রথমে তার সাথে অহংকার দেখিয়েছিল, সে আজ সুজির কাছে ক্ষমা চাচ্ছে এবং খুব সুন্দরভাবে কথা বলছে, যার থেকে সুজি বুঝতে পারে যে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর চাল রয়েছে। সুজি বলে যে এই পারিবারিক ছবিটা তো খুব সুন্দর দেখতে লাগছে। কর্মী যেই মাত্র সেই ছবিটার দিকে তাকায়, সে বুঝতে পারে যে তাতে তো সুজি নেই, আর সুজির তাতে রাগ হতে পারে। তাই সে সেই ছবিটা সরিয়ে সুজির কাছে ক্ষমা চাইতে শুরু করে। সুজি বলে যে তুমি কি জেনে শুনে এই ছবিটা এখানে লাগিয়েছিলে যাতে আমি এটা দেখি এবং রেগে যাই বা নিজেকে একা অনুভব করি? সেই কর্মী বারবার সুজির কাছে ক্ষমা চাইতে থাকে এবং বিশ্বাস করানোর চেষ্টা করে যে এমন কিছু নয়। সে সুজিকে ভীষণ সম্মান করে এবং সে কখনো তার বিরুদ্ধে যাবে না। কিন্তু সুজি ভেতরের দিকে চলে যাওয়ার সাথে সাথেই সেই কর্মীর আসল চেহারা সামনে চলে আসে এবং সে এই সমস্ত কিছু নিজের ইচ্ছায় করছিল, কারণ এতে তার বিরাট ফায়দা হওয়ার কথা ছিল। এদিকে বেচারা এমি বাড়িতে একা নিজের মাকে মিস করতে থাকে। শুভ তাকে বোঝায় যে দেখো বেবি, তোমাকে তো একটু একা থাকতেই হবে, তোমার আম্মা কিছু জরুরি কাজে বাইরে গেছে। এমি তখন বলতে শুরু করে যে আমি চাই না কেউ এখানে এসে আম্মাকে উত্ত্যক্ত করুক। আর শুভ তখন এমিকে কথা দেয় যে যতদিন সে এখানে আছে ততদিন কেউ তার মায়ের গায়ে হাত দেওয়ার তো দূরের কথা একটুও কষ্ট দিতে পারবে না, এবং সে এই বিষয়টি নিশ্চিত করবে। এর পরের সকালে লাশি এসে খাবার নিয়ে অভিযোগ করে। কর্মী বলে যে দেখুন তরুণী, আপনাকে এই খাবারই খেতে হবে, কেন না এখন থেকে যতদিন সুজি এখানে থাকবে ততদিন খাবার সুজির পছন্দ অনুযায়ী তৈরি হবে। আর লাসির তাতে প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সেই কর্মী তাকে নিজের রাগ সংবরণ করার পরামর্শ দেয়, এই বলে যে এ তো মাত্র কয়েকদিনের ব্যাপার, সুজি চলে গেলেই সব স্বাভাবিক হয়ে যাবে। আর ঠিক তখনই সুজি এসে সকালের নাস্তা করতে বসে, যেখানে লাশি তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু সুজি তাকে সম্পূর্ণ এড়িয়ে চলে। আর ঠিক তখনই এমির ভিডিও কল চলে আসে, যেখানে শুভ এমির খুব সুন্দর করে চুল বেঁধে দিচ্ছিল এবং এমি সুজির কাছে সেই জাদুকরি চুলের প্রশংসাও করছিল। অন্যদিকে আমরা সুজিকে দেখি যে সে তার বেডরুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই জেনে শুনে লাশি সেখানে এসে তাকে বিরক্ত করতে শুরু করে এবং হাঙ্গামা বাঁধাতে শুরু করে যেন সুজি তাকে বিরক্ত করছে। আন্টি সেখানে চলে আসে এবং সুজিকে বোঝাতে শুরু করে, আর সুজি তখন নিজের মায়ের ওপরও চিৎকার করতে শুরু করে। আর সেই মুহূর্তে আন্টি সুজির ওপর আরও চড়াও হয় এবং সে সুজির গায়ে হাত তুলতে যায়, কিন্তু ঠিক তখনই আঙ্কেল সেখানে চলে আসেন এবং আন্টিকে বাধা দেন। আর তখন লাশি অভিযোগ করা শুরু করে এবং সুজির বিরুদ্ধে সমস্ত মিথ্যা কথা বলতে শুরু করে, আর যার জবাবে সুজি লাশিকে সজোরে একটি থাপড় মেরে দেয়। আর আঙ্কেল তখন ক্ষমা চাওয়ার কথা বলেন। লাশি বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছো, ক্ষমা চাও। আঙ্কেল তখন লাশিকে একটি থাপড় মেরে বলেন যে আমি তোমাকে জির কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছি, সুজির কাছে নয়। আর এরপর আন্টিও আর একটি কথাও বলতে পারে না এবং লাশিকে বাধ্য হয়ে ক্ষমা চাইতে হয়। ঠিক তখনই সুজির কাছে হানার ফোন চলে আসে, কেননা কেউ একজন হানকে আঘাত করে সুজিকে সতর্ক করতে চেয়েছে যেন আমরা তাদের ব্যাপারে বেশি খোঁজ না রাখি। এদিকে সুজির স্কুলে ফোন চলে আসে এবং প্রধান শিক্ষক এমির আচরণ নিয়ে নানা অভিযোগ করতে শুরু করে। সুজি বলে যে ঠিক আছে, আমি ভবিষ্যতে খেয়াল রাখব, কিন্তু সেই প্রধান শিক্ষক একটু বেশি উদ্ধত আচরণ করে, কেননা সে নিরাপত্তা রক্ষীর কথা শুনে নিয়েছিল এবং সে সুজিকে নিচু দেখানোর চেষ্টা করে। আর সুজি তখন ফোন স্পিকার অন করে দেয় এবং শুভ সেই ফোন নিয়ে নেয়, কিন্তু শুভ বলে যে ঠিক আছে ম্যাডাম, আমরা বুঝে গেছি আপনি কোনো স্কুলের প্রধান শিক্ষক, ফিকির করবেন না, আপনার জীবন খুব ভালো কাটবে।
এমন কথা বলে সে ফোন কেটে দেয়, আর ঠিক সেকেন্ডের মধ্যে সেই স্কুলের প্রধান চলে আসে। ট্রাস্টিরাও চলে আসে এবং এসেই সেই প্রধান শিক্ষককে তৎক্ষণাৎ বরখাস্ত করে দেয় এবং জানাতে শুরু করে যে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। এই সমস্ত কথা শুনে প্রধান শিক্ষক নিজে ঘাবড়ে যায় এবং সে ক্ষমাও চাইতে শুরু করে, কিন্তু কেউ তাকে ক্ষমা করে না। সবাই তাকে বলে যে তরুণ মাস্টারের আদেশই চূড়ান্ত আদেশ, যা আমাদের কোনো প্রশ্ন ছাড়াই মানতে হয়। এবং তুমি তো কি এই স্কুলের, কেন অন্য কোনো স্কুলেরও প্রধান শিক্ষক তো দূরে থাক, শিক্ষিকাও হতে পারবে না। আর অবশেষে শুভ সুজি এবং এমিকে নিয়ে তার পুরনো বাড়িতে চলে যায়, যেখানে সে সবাইকে নিজের হবু স্ত্রী সুজি এবং নিজের মেয়ে এমির সাথে পরিচয় করায়। এই সমস্ত কথা শোনার সাথে সাথেই আঙ্কেল আন্টি এই সমস্ত বিষয়কে আজে বাজে কথা বলে উড়িয়ে দিতে চায়। শুভ বলে যে দেখুন, আমি আপনাদের সাথে পরিচয় করাতে এসেছি, আপনাদের কোনো অনুমতি বা আদেশ পালন করার জন্য আসিনি, বা আপনাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আসিনি। তাই এটাই ভালো হবে যদি আপনারা কেবল আপনাদের আশীর্বাদ দিয়ে দেন। ঠিক তখনই সেখানে মো চলে আসে এবং আন্টির মনে পড়ে যায় যে এই মেয়েটি তো মোর সাবেক প্রেমিকা ছিল। তাই তারা শুভকে বোঝাতে শুরু করে যে সুজি কেন তার জন্য ভালো নয়। কিন্তু শুভ তখন তাদের বলে যে মনে হচ্ছে আমাকে আপনাদেরও কালো চিঠা ফাঁস করতে হবে। হয়তো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কতগুলো ভুল করেছেন এবং সুজি কতগুলো ভুল করেছে। তখন আপনারা তুলনা করাও ভুলে যাবেন, আর এর ফলে আঙ্কেল আন্টির মুখ একেবারে বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই দাদার এন্ট্রি হয়ে যায়, যেখানে আন্টি বিচার চাইতে শুরু করে, কিন্তু দাদার তাতে কোনো যায় আসে না, বরং তারা তাদের পরনাতনি এমিকে পেয়ে গেছে। আর বাড়ির লোকজন দাদাকে খুব বেশি বোঝাতে শুরু করে। দাদা তখন পরিষ্কার জানিয়ে দেয় যে যারই এই পরিবারে সরাসরি সমস্যা রয়েছে সে এই পরিবার থেকে চলে যেতে পারে। যদি আপনারা চান তবে আমি আইনগতভাবে এগ্রিমেন্টে সইও করে দেব। আর এই কথা শুনে বাকি বাড়ির লোকজনের হুঁশ উড়ে যায়। তারা বুঝে যায় যে এই মুহূর্তে তারা দাদাকে রাগাতে পারবে না, তার সাথে পঙ্গা নিতে পারবে না, নতুবা সে সত্যিই তাদের পরিবার থেকে আইনগতভাবে বের করে দেবে। অন্যদিকে আমরা দাদিকে দেখতে পাই, যিনি গ্রাম থেকে ফিরে আসেন। সেই দাদি যিনি গ্রামে থেকে সুজির যত্ন নিয়েছিলেন, আর আঙ্কেল তাকে ভুল বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দাদির তাতে কোনো যায় আসে না। আর আমরা জিকে দেখতে পাই, যিনি সুজির পরে এই পুরো পরিবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন, কেননা সে দাদিকে সেই পরিমাণ সম্মান দিচ্ছিল যা একজন প্রবীণ মানুষের পাওয়া উচিত। সে দাদিকে খুব ভালোভাবে ভেতরে নিয়ে আসে। আর এরপরেই সুজির কাছে ফোন চলে আসে এবং সে সুজিকে সমস্ত কথা জানায়। সুজি তার দাদির সাথে দেখা করার জন্য ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং শুভকেও এই ব্যাপারে জানিয়ে দেয়। আর শুভ তো নিজের পরিচয় দেওয়ার আগেই দাদিকে মুগ্ধ করতে চেয়েছিল, আর সে এই কাজে সফলও হয়ে যায়, কারণ এমি ক্রমাগত নিজের ড্যাডির প্রশংসা করেই চলেছিল। সুজি বলে যে দেখো দাদি, আমি এত সময় ধরে এর সাথে আছি, কি একটিবারও এই মেয়ে আমার প্রশংসা করেনি তো, কিন্তু আপনি যদি একে ওর ড্যাডির কথা বলেন তবে ও পুরো খাতা ভরে ফেলবে এবং সারাদিন প্রশংসা করতেই থাকবে। এই কথা শুনে সবাই হেসে ওঠে। আর ঠিক তখনই সেখানে দাদাও এসে উপস্থিত হন, যেখানে শুভ দাদাকে সুজির দাদির সাথে পরিচয় করান। দুজনে একে অপরকে অভ্যর্থনা জানান এবং সুজি দাদাকে ড্রপ করার জন্য চলে যায়, যার পরে তারা বাড়িতেই পার্টির পরিকল্পনা করে এবং সেটি সফলও হয়। অন্যদিকে শুভ এবং দাদা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন সেই কথা থেকে দাদা সুজির ব্যাপারে জানতে পারেন যে কিভাবে বহু বছর আগে সুজিকে অশুভ বা দুর্ভাগা মনে করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং শুধু দাদিই ছিলেন যিনি সুজির পাশে থেকেছিলেন এবং গ্রামে গিয়ে সুজির যত্ন নিয়েছিলেন। আর তখনই শুভ সুজির জীবনের সমস্ত সত্যি জানতে পারে এবং বুঝতে পারে যে সুজি কেন এত সহজে কাউকেই বিশ্বাস করতে পারে না। এরপরে যখন শুভ এবং সুজি বাড়িতে থাকে, যথারীতি শুভ সুজির সাথে রোমান্স করার চেষ্টা করে, কিন্তু সুজি তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। শুভ বলে যে কোনো ব্যাপার না, যখন তুমি জানতে পারবে আমি কে তখন তুমি বুঝতে পারবে। সুজি বলে যে আমার কাছে তোমার প্রচুর তথ্য রয়েছে, এখন আমার তোমার সম্পর্কে আর কিছু জানার নেই। আর দাদি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিলেন যে কথা দূর দূর পর্যন্ত এগোচ্ছে কি না। আর অন্যদিকে আন্টি গোপনে মোরও চিকিৎসা করানোর চেষ্টা করছিলেন, যা কোনোভাবেই কাজ করছিল না। আর এখন আন্টি এই সমস্ত কিছুর জন্য একমাত্র শুভকে শাস্তি দিতে চান। আর এই পরিবারের লোকজন লাসির সাথে নানা সমস্যায় জড়িয়ে পড়েছিল। তাদের মনে হচ্ছিল যে সুজিকে খুশি করার কোনো মানেই হয় না, যার পর লাসির মাথায় মোরা বুদ্ধি আসে। সে মোরা কাছে চলে যায় এবং মো মনে করে যে সে হয়তো সুজির পক্ষ হয়ে এসেছে, কিন্তু লাসি তাকে বিশ্বাস করায় যে তাদের দুজনকেই বন্ধু হওয়া উচিত, কেননা তাদের দুজনের শত্রু, অর্থাৎ তাদের দুজনের শত্রু একই বাড়িতে রয়েছে। আর তখন তারা দুজনে মিলে পরিকল্পনা করতে শুরু করে। আর মো লাসিকে সতর্ক করে দেয় যে চেঁচামেচি করে কোনো কাজ করার চেষ্টা করবে না, কেননা আমার লোকজন তোমার উপর নজর রাখবে, আর যতটা পরিকল্পনা করা হয়েছে শুধু ততটুকুই করবে। আর সেখানে যাওয়ার পর সে পরিবারের সবাইকে সমস্ত পরিকল্পনা বুঝিয়ে দেয়, যেখানে আঙ্কেল ও লাসি খুব খুশি হয়ে যায়। পরের দিন পরিকল্পনা অনুযায়ী লাসি সুজির ওপর আক্রমণ করার জন্য চলে যায়, যে সম্পর্কে এমি জেনে যায় এবং সে নিজের ক্ষমতার ব্যবহার করে, যার ফলে লাসির শরীরে প্রচুর ব্রণ ও পিম্পল উঠতে শুরু করে। সে নিজের মুখ ঢেকে মোরোর সাথে দেখা করার জন্য যায় এবং তখন সে বুঝতে পারে যে তারা যে পরিকল্পনা করেছিল তার শুরুতেই এই মেয়েটি হেরে বসে আছে। লাসি বলে যে আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাঝে মধ্যে সত্যিই মনে হয় যে ওই মেয়েটা চরম দুর্ভাগা। এতদিন আমার কিছু হচ্ছিল না,
কিন্তু আমি যেইমাত্র ওর কাছে গেলাম অমনি এই সমস্ত ঘটনা ঘটে গেল। তাই তোমাকে আমার সাহায্য করতে হবে। তাছাড়া আমার বাড়ির লোকজন তোমার সাথে বিয়ের কথা বলছে। এই কথা শুনে মো অবাক হয়ে যায়, কেননা সে তো লাসির সাথে বিয়ে করতে চায় না। কিন্তু আপাতত সে যদি লাসিকে না বলে তবে লাসি হাঙ্গামা শুরু করে দেয়, তাই সে তাকে কিছু বলে না। এদিকে শুভ সুজির জন্য খুব শখ করে একটি লাল রঙের গাউন নিয়ে আসে, কেননা তারা একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। এমি বলে যে ড্যাডা আমার উপহার কোথায়, আর শুভ তখন তার জন্য তার মূল্যবান হেয়ার ক্লিপ তৈরি করে দিচ্ছিল। সুজি যখন রেডি হয়ে আসে তখন শুভ তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। আর এই অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল, যেখানে বিশেষভাবে শান পরিবার এবং মো পরিবার একে অপরের সাথে কথা বলছিল, অর্থাৎ মোর বাবা মা। ঠিক তখনই এমিকে সাথে নিয়ে সুজি এবং শুভর এন্ট্রি হয়, আর সবার নজর আবার তাদের ওপর চলে যায়। আর সবশেষে মোরও এন্ট্রি হয়, যে অবশেষে কথা বলতে পারছিল। আর এই কথা এখন শুভ এবং সুজি জানতে পারে, কিন্তু তাতে খুব বেশি যায় আসে না। মো সবাইকে বলছিল যে আজ সে সবার সামনে সুজির আসল রূপ প্রকাশ করবে, তার একটা সত্য সবার সামনে আনবে যে সে কতখানি নিষ্ঠুর মেয়ে। আর এরপরে সে সোজা 5 বছর আগের কথা বলতে শুরু করে, যে কিভাবে সেই দিন সুজি প্রচুর মদ খেয়েছিল। মো তাকে বাড়ি যাওয়ার কথা বলেছিল, কিন্তু সুজি হোটেল যাওয়া পছন্দ করেছিল, যার পর সে মোর সাথে রাত কাটিয়েছিল। এবং এই সমস্ত কিছু হওয়ার পর সুজি চিরকালের জন্য মোকে ছেড়ে চলে যায়, এবং এই সমস্ত কথা মোরা কান পর্যন্ত এসে পৌঁছেছিল। এই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে যায়, এবং মো সুজির বিশ্বাসঘাতকতার প্রমাণও সবার সামনে পেশ করছিল, হোটেল রুমের ছবি সহ। কিন্তু তখন প্রশ্ন ওঠে যে আসলে সেই ব্যক্তিটিকে। আর ঠিক তখনই শুভ সবার সামনে জানায় যে সেই রাতে সুজি আমার সাথেই ছিল, যা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। আর তখন মোকে উদ্দেশ্য করে শুভ বলে যে তোমার কি মনে হচ্ছে না, তোমরা নিজেদের স্টাইলের গল্প খুব বাড়িয়ে বলছো, তুমি কি এটা বলতে চাইবে না যে তুমি সুজির সাথে কি করেছিলে? তখন মো ঘাবড়ে যায়, আর শুভ তখন সবাইকে আসল সত্য জানাতে শুরু করে, যা সে পরে জানতে পেরেছিল সেই সময় যখন সে নাটকের শুরুতে সুজিকে বিয়ের প্রস্তাব দিতে বাড়িতে এসেছিল। আর এই গল্পের সূত্র অনুযায়ী এই সমস্ত কিছু মোর করা চক্রান্ত ছিল। মো আসলে সুজির সম্মান ধুলোয় মিশিয়ে সুজির সাথে সম্পর্ক ভাঙতে চেয়েছিল, যাতে শেষ পর্যন্ত ফায়দা মোরও হয় এবং তার নাম খারাপ না হয়। তাই সে জেনে শুনে সুজির পানীয়ে মাদক মিশিয়ে দিয়েছিল, এবং সে কখনো সুজিকে ফোন পর্যন্ত করেনি। কিন্তু সুজির ভাগ্য ভালো ছিল যে সে ভুল রুমে চলে গিয়েছিল, যা শুভর রুম ছিল, যার অর্থ দাঁড়ায় যে এমি শুভরই জৈবিক কন্যা। এবং এই ঘটনার ডিএনএ রিপোর্টও সে প্রমাণ হিসেবে সবার সামনে দেখাতে শুরু করে। আর এই কথা শোনার সাথে সাথেই মোর পায়ের তলা থেকে মাটি সরে যায়, এবং ঠিক তখনই সুজির মনে পড়ে যায় যে শুভকে কেন এত চেনা চেনা মনে হচ্ছিল। যার পরে একে একে ওই বাড়ির লোকজনের সমস্ত গোপন কথা ফাঁস হতে থাকে, যে কিভাবে বাড়ির লোকজন জেনে শুনে শুরু থেকে সুজিকে অশুভ বা দুর্ভাগা মনে করত, এবং জেনে শুনে তার ওপর আক্রমণ করতে চেয়েছিল। কিন্তু যখন সবাই জেনে গেছে যে সুজির সন্তান আসলে শুভর, তখন সবাই খুব ভালোবাসার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু শুভ পরিষ্কার জানিয়ে দেয় যে সুজি এখন আর শান পরিবার থেকে কোনোভাবেই সম্পর্কিত নয়, কেননা এত বছর ধরে দাদি তাকে লালন পালন করেছেন, দাদি তার যত্ন নিয়েছেন। যে মানুষটি নিজের সারা জীবন সুজিকে দিয়ে দিয়েছেন, সেই মানুষটিই তার আসল পরিবার, সেই পরিবার নয় যারা শুধু নিজেদের স্বার্থের জন্য এখানে এসেছে। তখন আঙ্কেল আন্টি খুব ভালোবাসার সাথে কথা বলতে চাইত, কিন্তু সে তাদের কাউকে কথা বলার সুযোগই দেয় না। সে বলে যে যদি কেউ আমার মাথা ধোলাই করার বা আমাকে ও সুজিকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তবে মনে রেখো এই দেশ থেকে সে চিরকালের জন্য উধাও হয়ে যাবে। পুরো লাশই পাগল হয়ে যায়। সে রাগের চোটে নিজের মাস্ক খুলে ফেলে এবং বলে যে আমি তোমাদের কাউকেই ছাড়ব না। আর এমন কথা বলে সে সুজিকে মারার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই জি এসে তাকে আটকে দেয়, এবং নিরাপত্তা রক্ষীরা এসে তাদের সবাইকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। আর দাদা তার জন্মদিনের দিন এমন সুন্দর সারপ্রাইজ পেয়ে খুব খুশি হয়ে যান, এবং এই কথা ভেবে দ্বিগুণ খুশি হন। যার পরে শুভ সুজির কাছে এই কথা লুকিয়ে রাখার জন্য ক্ষমা চাইতে থাকে। কিন্তু সুজি এখন খুব খুশি, এবং সে বুঝতে পারে যে শুভ শুরু থেকেই তাকে ভালো উদ্দেশ্য নিয়ে কাছে টেনেছিল। আর এই পরিবারের সাথে এই নাটক এভাবেই সুখে শান্তিতে শেষ হয়ে যায়।